সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আমার সঙ্গে আলোচনার জন্য দুজন অতিথি রয়েছেন। আমার সাথে আছেন শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক অলিউর শান, সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক ও চিকিৎসক ডক্টর রাকিব আল হাসান। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদীয় স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 3রা ফেব্রুয়ারি 2026। শেখ হাসিনার শাসনামলের 15 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 ছাত্রলীগের বাধায় ভর্তি কার্যক্রম বন্ধ, ঢাকা কলেজ কর্তৃপক্ষ অসহায়। 2011 সরকারি বিদ্যালয়ে ভর্তিতে কোটা সুবিধা পাবে মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা। 2012 জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার জামিন। 2013 চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের বোমা ও গুলি। 2015 কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলায় নিহত 7। 2016 সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা, আহত 2। 2017 কত রোহিঙ্গা ঢুকেছে সঠিক হিসেব নেই সরকারের কাছে, স্বরাষ্ট্র উপদেষ্টা। 2018 বিচারপতি ওয়াহাব মিয়ার পদত্যাগ। 2019 10 জেলায় 18 কেন্দ্রে ভুল প্রশ্নপত্র বিতরণ। 2021 68 কোটি টাকার পণ্য ক্রয়ে অনিয়ম, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। 2023 এবার মানি লন্ডারিং মামলায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে অভিযোগপত্র। শিরোনামগুলো দেখলাম, এবার শুনবো আলোচনা। শুরুতেই যাচ্ছি অলিউর শান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, জুলাই গণ অভ্যুত্থানের সময় আপনিও রাজপথে থেকেছেন, নানানভাবে স্বর এবং সুর তুলেছেন, দুটি কাজই করেছেন, এখনও কথা বলছেন। আমরা 2011 সালের একটি সংবাদের শিরোনাম ধরে আলোচনা শুরু করতে চাই। সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কোটা সুবিধা পাবে মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা। যদিও এই মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা, এই নাতি নাতনিদের নিয়েই কিন্তু সংকটটি শুরু হয়েছিল এবং শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ওই সরকারকে পালাতেও হয়েছে। সময় বদলেছে, আমার কাছে মনে হয় ক্যালেন্ডারের পাতা বদলেছে, সময় একটুও বদলায়নি, এখনও কিন্তু সেই কোটাই দেখছি। এটি আসলে শেষ কি হবে কোনো দিন, না আবারও সেই জানুয়ারি বদলে ফেব্রুয়ারিতে গেলাম? কোনটা? আমরা কোটা বিরোধী আন্দোলনের তো একাধিক ধাপ দেখেছি এবং একাধিক ধাপ দেখার পরে যখন সর্বশেষ কোটা বিরোধী আন্দোলনটা হলো, সেই আন্দোলনের পরবর্তীতে আমরা গণঅভ্যুত্থানের একটা রূপ লাভ দেখলাম। কিন্তু সেই গণঅভ্যুত্থানের রূপ লাভের ক্ষেত্রে কিন্তু আসলে সত্যিকার অর্থে কোটা বিরোধী আন্দোলন থেকে ব্যাপারটা শুরু হয়েছিল, কিন্তু জনগণের যে একটা জনরোষ তৈরি হয়েছে সেটা একদমই এবং জনরোষের কিন্তু আসলে কোটা বিরোধী আন্দোলনের কারণে তৈরি হয়নি। আমি কোটা বিরোধী আন্দোলন বাংলাদেশের গ্রামে গঞ্জে সর্বত্র ছড়িয়ে পড়েছে, এটা আপনি দাবি করতে পারবেন না প্রথমত। ফলে আমার মনে হয় যে কোটা বিরোধী অবস্থানটা কেবলমাত্র মধ্যবিত্ত শিক্ষার্থী, এই শ্রেণী যারা মূলত চাকরি প্রত্যাশী এবং তার সঙ্গে নিশ্চয়ই তাদের পরিবারের একটা যুক্ততা রয়েছে, তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। আমার ব্যক্তিগত পর্যবেক্ষণে তাই মনে হয়েছে বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ করে। ফলে কোটা বিরোধী প্রবণতা কিংবা সেন্টিমেন্ট যে আমাদের দেশে খুব স্ট্রংলি আছে, এটা আমরা আসলে দাবি করতে পারবো না। সেটা একটা প্রথম ব্যাপার। এখনো কেউ না কেউ এবং আমরা দেখেছি যে জুলাই যোদ্ধাদের ক্ষেত্রেও ঠিক একই রকমের কোটা দাবি করা হয়েছে। বিভিন্ন জায়গাতে তারা কোটার বরাদ্দ চেয়েছেন, সরকারি আবাসন বরাদ্দ প্রাপ্ত হচ্ছেন তারা বর্তমানে। ফলে আমরা যদি কোটা বিরোধী অবস্থানেই থাকি, তাহলে প্রথমেই প্রশ্নটা করতে হয় যে তাহলে জুলাই যোদ্ধারা কেন কোটা পাবেন, যেখানে মুক্তিযোদ্ধাদের কোটার বিরোধিতা নিয়ে এতটা আলাপ হয়েছে। এবং নিঃসন্দেহে কোটার ক্ষেত্রে তো অবশ্যই আমার একটা সীমারেখা তো টানতে হবে। আমি কিন্তু এটাকে একটা জেনারেশনাল বার্ডেন হিসেবে ক্যারি করতে পারবো না। এটা একেবারে আমাদের সিস্টেমের একদমই সেট করা যাবে না। বিশ্বের বহু দেশে যাদেরকে আমরা ওয়ার ভেটারান বলি, মুক্তিযোদ্ধা যারা রয়েছেন, তাদেরকে অবশ্যই কিছু সুবিধা দিতেই হবে। আমাদের মুক্তিযোদ্ধারা ভাতা প্রাপ্ত হন, অন্যান্য বেশ কিছু সুবিধাদি তারা প্রাপ্ত হন এবং সেটি তারা অবশ্যই প্রাপ্য তাদের। কিন্তু সেইটা ছাড়া আমি যেন একমাত্র যোগ্যতা না হয়, একদমই। এবং আমি যদি তাদের সন্তান সন্তাদি এবং তাদের সন্তান মানে নাতি পর্যন্ত কেন আসলে কোটা থাকবে, সেটা কোনো যৌক্তিকতা তো কখনোই ছিল না। ফলে সেটিতে একটা বাস্তবতা এবং এটি করে যেটা করা হয়েছে সেটি হচ্ছে মুক্তিযোদ্ধাদের মর্যাদাকে খর্ব করা
করা হয়েছে এবং একটা খুবই খেলো ব্যাপার বানিয়ে ফেলা হয়েছে যে মানে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছিলেন কিছু সুবিধা প্রাপ্তির জন্য, কিন্তু আমি অনেক মুক্তিযোদ্ধাদেরকে চিনি যারা আসলে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটা পর্যন্ত কালেক্ট করেননি, এবং সেটিও কিন্তু একটা বড় ত্যাগ এবং একটা অবস্থানগত একটা প্রক্রিয়া। এবং আমরা পরবর্তীতে যেটা দেখেছি যে মুক্তিযোদ্ধা কারা হবেন কারা হবেন না সেটি একটা রাজনৈতিক বিবেচনাধীন ব্যাপার হয়ে গেছে। ফলে বিভিন্ন জায়গায় দেখেছি আওয়ামী লীগের নেতারা যারা কখনো মুক্তিযুদ্ধের ধারে কাছেও ছিলেন না, তারাও মুক্তিযুদ্ধের একটা সার্টিফিকেট পেয়ে মুক্তিযোদ্ধা নামে পরিচিতি লাভ করেছেন। ফলে তারা আসলে এই যে কোটা সুবিধাটাকে নিজেদের জন্য ব্যবহার করেছেন, সেটি একটা বাস্তবতা। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে মানে কোটার ব্যাপারে যে আমাদের একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছিল সেটি যে আসলে বাস্তবিক না, সেটি তো আমরা আসলে স্পষ্টই দেখতে পেলাম যে আসলে অবস্থানটা ঠিক কোটা বিরোধী ছিল না, বরং ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছিল যে কারা কোটা পাবে, যে আপনি কোটা পাচ্ছেন তো আমি কোটা পাবো না কেন। ব্যাপারটা খানিকটা এমন একটা নেগোসিয়েশনের জায়গাতে চলে এসছে যে আগে মুক্তিযোদ্ধাদের কোটা ছিল, এখন আপনি জুলাই যোদ্ধাদের কোটা নিয়ে প্রশ্ন করেন, আপনাকে জুলাই অভ্যুত্থান বিরোধী বা এরকমের কোন একটা ট্যাগ দোষর ইত্যাদি দিয়ে দেওয়া সেটি হতে বলবার পারে। সুযোগ কোনো পক্ষেরই নাই, কারণ এই জুলাই নির্দিষ্ট কোনো পক্ষের না, এটি গণ অভ্যুত্থান, জনগণের অভ্যুত্থান। সেটি যদি কেউ বলে থাকে তারাও ওই মুক্তিযুদ্ধের যারা চেতনার বিক্রেতা তাদের মতো আস্থা করে নিক্ষিপ্ত হবে, হয়তো সময়ের ব্যবধান মাত্র। ডক্টর রাকিব আল হাসান, আপনার কাছ থেকে একটু জানতে চাই, একটি খবর আমরা দেখলাম 2015 সালের একটি সংবাদের শিরোনাম আমরা দেখছি, কুমিল্লার বাসে পেট্রোল বোমা হামলায় নিহত 7। এ দৃশ্য এখনও কিন্তু আমরা দেখছি। রাজনীতিতে হত্যার সংস্কৃতি কি থাকতে হয়? রাজনীতি রাখতে হলে এগুলো অনেক বেশি জরুরি, বা রাজনীতিটা কেমন হওয়া উচিত? আমরা মুখে বলি আমাদের এমনি যে ডেমোক্রেসি, এটাকে হাইব্রিড রেজিমের ডেমোক্রেসি বলা হয় ওয়ার্ল্ড প্যারামিটারে। তো এমনি ধরেন আমাদের যদি আপনি ওয়েস্টার্ন ডেমোক্রেসি দেখেন বা সাউথ এশিয়ান ডেমোক্রেসি দেখেন, দুটো কিন্তু ডিফারেন্স। এখন এখানকার যে ডেমোক্রেসি, এখানকার ডেমোক্রেসির সাথে আপনার 3টা এম জড়িত, একটা হচ্ছে মাসেল, একটা মানি, একটা ম্যান পাওয়ার। তো এখন এই জিনিসগুলা যদি আপনার মিস ইউজ হয়, থাকলে মিস ইউজ হবে এগুলো। তো এখন এই জিনিসগুলো যদি ইউজ হয় সেটা তো মিস ইউজ হবেই। এখন এই কারণে হচ্ছে ধরেন এই জিনিসগুলো যখন একটা কোফ্যাক্টর হিসেবে কাজ করে, দ্যাট অ্যাট দ্য মোমেন্ট অফ টাইম, সেটা হচ্ছে কি ধরেন আপনার এটাকে আপনার মানে আউট অফ দ্য সার্ভিসে চলে যায়, এটা কন্ট্রোলার থাকে না। তো এই কারণে হচ্ছে ধরেন এই জিনিসগুলো যেহেতু অতি বেশি প্রভাবিত হয়ে যায়, অতি বেশি রঞ্জিত হয়ে যায়, তখন এই ঘটনাগুলো সার্ফেসটার এক্সটেনশনটা চেঞ্জ হয়ে যায়। আমার কাছে মনে হয় কি ডক্টর রাকিব, আপনি যেটা বললেন যে 3M ঠিক আছে, কিন্তু এটি রাজনীতি না, এটি হচ্ছে রাজনীতিকে ধ্বংস করবার একটা পরিকল্পনা। কিন্তু যারা এটা করে তারা করে তো সফলতা পেয়েছে বলেই তো এটা পেয়েছে বলেই তো তারা এটি করছে। এখন বাট এটির ইন্টেনশনটা হচ্ছে পলিটিক্সটা ধ্বংস করে দেওয়া, কোনো গোষ্ঠী কেন্দ্রিক বা মানে পুঁজিবাদের থিওরি, এটি পুঁজিবাদের থিওরি কিন্তু এটি এক্স্যাক্টলি। এখন হচ্ছে ধরুন আমাদের রাজনীতিটা হচ্ছে ধরেন মানে আমাদের টোটাল পলিটিশিয়ানদের যদি রাজনীতিটাও দেখেন আপনি, এখানে অনেকেই অনেক বছর ধরে রাজনীতি করতেছে, অনেক বছর, দীর্ঘ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু রয়েছে, কিন্তু সবাই দেখবেন আলটিমেট গোলে যখন যাবে, মাঠে যখন নামবে, তখন সে একদমই রেডিমেড ক্যাশ সব কিছু চায়। এখন রেডিমেড ক্যাশ যখন আপনি চাবেন, তখন হচ্ছে ধরেন আপনার অনেক কিছু আপনি যখন সহমর্মিতা সৌহার্দ্যপূর্ণ যে পরিবেশটা, সেটা তখন ইন্টেনশনালি আপনার মাথায় থাকে না। ওই যে আপনি কথা বলছেন যে আমেরিকার ডিম মারা আর বাংলাদেশের ডিম মারা কিন্তু এক জিনিস না। আমেরিকাতে ডিম মারাটা হচ্ছে একটা প্রতিবাদের অংশ, আর বাংলাদেশের ডিম মারার অর্থ হচ্ছে কি আপনি ডিম মেরে তাকে আরো বেশি অ্যাটাকের একটা সুযোগ তৈরি করে দেওয়া, এবং আপনার ডিম মারার অর্থ হচ্ছে পরবর্তীতে তার উপরে আরো অ্যাটাক যেন হয় এবং বাকিদেরকে এটাতে উদ্বুদ্ধ করা। এ কারণে হচ্ছে ধরেন আমেরিকার ডিম অ্যাটাকের সাথে বাংলাদেশের ডিম অ্যাটাকের মিলাতে পারবেন না। তো সুতরাং আমাদের অনেক কিছু ফলো করতে গেলে আমাদের সাউথ এশিয়ান বা আমাদের আর্থসামাজিক, জিওগ্রাফিক্যাল, ডেমোগ্রাফিক্যাল, সার্কামস্টেন্সিয়াল চিন্তা করতে হবে। কিন্তু এগুলো দুঃখজনক, আমরা যে সংস্কৃতি ফেলে এসেছি সেগুলো যদি আবার নতুন করে আবির্ভাব হয়, সেটা আমাদের জাতির জন্য, রাজনীতির জন্য, জনগণের জন্য, সকলের জন্য দুঃখজনক। এবং আমরা চাবো যে এগুলো আসলে ধরেন ওভারনাইট কোনো কিছু সলিউশন না, কিন্তু এগুলো ডে বাই ডে আপনার মূলে হাত দিতে হবে। মূলে হচ্ছে ধরেন শিক্ষা, সংস্কৃতি, এডুকেশন, কালচার, এই জিনিসগুলোতে যদি আপনার ডে বাই ডে গ্রো আপ করে, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে ধরেন এখনকার যে সামনে যে ট্রানজিশন টাইমটা, ধরেন আমরা অনেকে সবাই কম বেশ স্যাক্রিফাইস করছি, আমরা যার যার অবস্থান থেকে কম বেশ সবাই স্যাক্রিফাইস করছি, সেটা নিয়ে কারো কোনো সে নেই, কোনো ডাউট নেই। কিন্তু সমস্যা হচ্ছে আগামীর দিনে আমরা কোন লেভেলে স্যাক্রিফাইস করবো, কে কতটুকু স্যাক্রিফাইস করবো, সেই জায়গাগুলোতে ন্যাশন ডাইমেনশনে এবং ন্যাশনাল ইন্টারেস্টে কে কতটুকু স্যাক্রিফাইস করবো, কার কতটুকু অবদান থাকবে, কন্ট্রিবিউশন থাকবে, সেই জায়গাগুলো আমি মনে করি যে বিবেচনার সময় এসেছে। গত 1.5 বছরে এই সরকারের দায়িত্ব ছিল যে তারা একটা মেডিকেল বোর্ড গঠন করেছিল, যেটাকে আমি মেডিকেল ভাষা বলি মেডিকেল বোর্ড, যেটা সংস্কার কমিশন। তারা আসলে পদে ব্যর্থ হয়েছে। আমাদের এই ভাঙনের মধ্যে, ভাঙনের সুরের মধ্যে আরো নতুন নতুন ভাঙনের খেলা তারা দেখিয়েছে। জুলাই গণ অভ্যুত্থান 2024 যেটি জুলাই মাসে হয়েছিল, সেটি আসলে শুধুমাত্র কোটা বিরোধী আন্দোলন ছিল না, বা এটি মানুষের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভের একটি বহিঃপ্রকাশ। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এই ক্ষোভ আবারও তো জন্ম নিতে পারে, কারণ আমরা দেখুন, আমরা লাস্ট রিজিমের সমালোচনা করে আরেকটা রিজিমে ঢুকে যাচ্ছি না তো? আমার কাছে কিন্তু কেমন জানি ভয় হচ্ছে। ধরুন আগেরটা ছিল দানব, এখন একটা নতুন রাক্ষস তৈরি হচ্ছে।
এটা হচ্ছে বাস্তবতা, একদম গ্রাউন্ড রিয়েলিটি। আমি আপনার একটা কথা বলি, ধরুন আপনি ওনাকে কোটা নিয়ে যে প্রশ্ন তুললেন না, ধরুন আপনি কোটা সিস্টেমটা দেখেন, আমাদের দেশে যে নারী সংরক্ষিত 50 জন, এটা তো কোটা, কোটা এটা তো কোটা। কোটা তো এক প্রকার করুণা। হ্যাঁ, এটা তো করুণা। এখন আপনি দেখেন আপনার ধর্মে বলা আছে যে তুমি তাকে সাহায্য করো, তুমি তাকে ভিক্ষাবৃত্তি, কিন্তু ইসলাম ধর্ম উৎসাহিত করে নাই। তুমি বলছো তোমার জাকাতের টাকা বা এমন কিছু করে দাও যাতে সে করে খেতে পারে, এবং সেটা গোপনে করো। হ্যাঁ এক্স্যাক্টলি, এবং গোপনে করতে বলছে। হ্যাঁ গোপনে করতে বলছে, এটা ধর্মীয় পারপাসে, নৈতিকতার পারপাসে। কিন্তু এখন হচ্ছে ধরেন আপনি তাকে কিন্তু বলা হচ্ছে যে তুমি তাকে এমন একটা ব্যবস্থা করে দাও যাতে সে করে খেতে পারে, পরের বার যেন তোমার জাকাতের টাকা যেন তাকে না দেওয়া লাগে, আরেকজনকে দিতে পারো তুমি। এটা কিন্তু ধর্মে আমাদেরকে এনকারেজ করছে। এখন দেখুন আমাদের কিন্তু বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কিন্তু মহিলা, খালেদা জিয়া, তারপরে শেখ হাসিনা, তারপরে স্পিকার ছিল শিরিন শারমিন চৌধুরী। পৃথিবীতে অনেক দেশেই আপনার এই কোটা সিস্টেম বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীদেরকে আপনি অনেক অগ্রাধিকার দেওয়া হয়, সুযোগ সুবিধা দেওয়া হয়। ধরেন দ্যাট ডাজন্ট মিন যে আপনি তাকে বারবার করুণা করে তাকে একটা প্রিভিলেজ দিয়ে যার যোগ্যতা নেই, তখন যোগ্যতা মানে একেবারে গোষ্ঠীগত করুণা বা সাম্প্রদায়িকগত করুণা, যে এই সম্প্রদায় আজীবন করুণা পাবে। আপনি তাকে এভাবে কেন গড়ে তুলতে পারেন 55 বছরে যে সে আমি পুরুষ না মহিলা, সেটা জেন্ডার ডিসক্রিমিনেশন না, আমি বৃদ্ধ না শিশু সেটা ডিসক্রিমিনেশন না, সে কেন আমার সাথে ফাইট দিতে পারবে না, বা সে কেন আমার সঙ্গে করতে পারবে না, ইকুইটি কেন চেতে হবে, ইকুয়াল কেন নয়, ইকুয়াল কেন নয়, বা আপনার ন্যায্যতা কেন নয়। ধরেন আপনার কথা, ধরেন আপনি 1 কেজি চালের ভাত খেতে পারেন, হয়তো আমি 1 কেজি চালের ভাত খেতে পারবো না, আমার জন্য 2 কেজি চালের ভাত লাগবে। বা ধরেন আপনার জন্য ওষুধের ডোজ হচ্ছে 25 মিলিগ্রাম, আমার জন্য 50 মিলিগ্রাম, ইকুয়াল তো হলো না, কিন্তু ন্যায্যতা তো হলো, যার যতটুকু প্রয়োজন। এখন রাষ্ট্র সেটাকে ডিস্ট্রিবিউট করবে কি হবে, সেটা রাষ্ট্রকে দেখতে হবে, সমাজকে দেখতে হবে। এই জায়গাটা যদি আপনি সর্ট আউট না করতে পারেন, তাহলে আপনার 2 দিন পরে, আজকে মুক্তিযোদ্ধা কোটা, কালকে জুলাই কোটা, পরশু আমাদের তো অনেক কোটা যেতে হবে। এই সার্কেল থেকে সাইকেল যদি আপনি বেরোতে না পারেন। এখন আবার আরেকটা কোটা বের হয়েছে, কিন্তু কোন কোটা? গত 15 বছরে বঞ্চিত কোটা। বঞ্চিত কোটা। এখন দেখুন এটা শুনলে আমার খুব হাসি পায়। ধরেন ভাই প্রত্যেকে যায় কোনো স্যাক্রিফাইস করছে, অথবা কায়দা করে বেশি ছিল, এটাও কিন্তু তার জন্য একটা স্যাক্রিফাইস। মানে কিছু আমলারা আছে তারা ঘুষ খেতে পারেনি, চাকরিতে ছিল, ঘুষ খেতে পারেনি, তাই তারা বঞ্চিত মনে করছে। এগুলা পার্সোনাল এক্সপেরিয়েন্স যদি যেতে চাই, আমরা থিওরিটিক্যাল আর পার্সোনাল এক্সপেরিয়েন্স যেতেই চাই না। ধরেন না, আমরা পার্সোনালি বলবো না, কিন্তু বাস্তবতা তো বলতে হবে। বাস্তবতা তাই। একজন হচ্ছে ধরেন আমি নাম বলবো না, উনি হচ্ছে কি ধরেন বলতেছে যে উনি 9 বছর ওএসডি ছিল, 9 বছর ওনার প্রমোশন কিছু হয়নি, এখন উনি একটা পজিশনে গেছে, এই 9 বছর সুদ এখন উনি তুলতে চায়। এই যে জাতিগতভাবে আমাদের প্রতিশোধ পরায়ণতা, মানে কোটা প্রতিশোধ পরায়ণতা এবং কোটা এবং যে খাই ভাবটা, এই জিনিসটা আসলে ধরেন আমি আরো একটু যদি ডেপথে যেতে চাই, ধরেন আপনার নৃতাত্ত্বিক পরিচয় কি, হোয়াট ইজ ইউর অ্যানথ্রোলজিক্যাল অ্যাড্রেস পরিচয়, আপনি বলেন কি আপনার পরিচয় আছে আপনার? আপনার কিন্তু অ্যানথ্রোলজিক্যাল কোনো পরিচয় নাই। ধরেন আমেরিকাকে বলা হয় দ্য ল্যান্ড অফ ইমিগ্রেন্টস, আর আমরা হচ্ছি ধরেন অনেক জাতির একটা সংকর। এই কারণে হচ্ছে ধরেন আমাদের যদি একদম ল্যান্ড অফ মিক্স ল্যান্ড অফ হাইব্রিড। এখন হচ্ছে ধরেন আমাদের যদি আপনি 500-600 বছর আগে যান, কার পরিচয় করতে আসছে কিছু জানবেন না। এখানে ধরেন ইরান থেকে আসছে, টার্কি থেকে আসছে, ওলন্দাজ থেকে আসছে, বিশাল পর্তুগিজ থেকে আসছে, মিশ্র জাতি। এই কারণে হচ্ছে ধরেন আমি মনে করি যে আমাদের মেন সমস্যা হচ্ছে কি আমাদের অ্যানথ্রোপোলজিক্যাল প্রবলেম। এবং এটা যদি আপনার এই সমস্যাটা কিন্তু পলিটিক্যালিও সমস্যার সমাধান করা যাবে, এটা কিন্তু ধরেন ব্যুরোক্রেটিক বা একটা মেশিনের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবে। এটা সমাধান কি জানেন? এটা সমাধান হচ্ছে কি ধরেন বিশাল ইনভেস্টমেন্ট, বিশাল স্যাক্রিফাইস অন এডুকেশন, কালচার। আমাদের কালচারটা কি আসলে? আমাদের কালচারটা ব্যাড কালচার। আমাদের আসলে কোনো কালচার নাই। আমরা আসলে কালচার গড়ে তুলতে চেয়েছি কখনো? না, আমরা চাই না এটাতে, আমরা এটা কখনো গুরুত্ব মনে করি না। আমি মনে করি কি জানেন, ধরেন আমি একজন পলিটিশিয়ান, আমরা কথা বলি, ধরেন আমি একজন পলিটিশিয়ান, দ্যাট মিনস আমি একজন পলিটিশিয়ান যখন হব, তখন আমার কাছে কালচার হচ্ছে কি আমার গুন্ডা বাহিনী থাকবে, আমার এতগুলো টাকা থাকবে, আমার এতগুলো ইন্ডাস্ট্রি থাকবে, আমি যখন শোডাউন দিতে যাবো তখন আমার থাকবে। এটা আমি মনে করি আমার কালচার। এটা কালচার না, এটা পলিটিক্যাল কালচার না। এখন এই জায়গাগুলো যদি এখন আমি তো আপনাকে ধরে শিখাতে পারবো না, 18 কোটি মানুষকে আমি আপনি ধরে শিখাতে পারবো না। 18 কোটি মানুষের কালচারাল টিচারও তো নাই কেউ। এক্স্যাক্টলি। তো আমাদের এই জায়গাগুলোতে ফোকাস যদি আপনি করতে পারেন, আপনি ধরেন হিস্ট্রিক্যালি ব্যাক যান, আপনি এটা তো থিওরিটিক্যাল, আপনার ফেসিবাদী দিনলিপি তো পিছনে যেগুলো আলোচনা করতেছেন, আপনি হিস্ট্রিক্যালি ব্যাকে যেতে থাকেন না। আপনি প্রত্যেকটা ওয়েস্ট মডার্ন কালচার পলিটিক্সের কান্ট্রি 500-600 বছর রক্তাক্ত ইতিহাস, সহিংস ইতিহাস। এখন আমার জন্য ভাই 100-150 বছর রিপোর্ট করা পসিবল না। আমার এই দেশের বয়স 55 বছর, আমি এত লং টার্ম করতে পারবো না। কিন্তু আমি ধাপে ধাপে প্রত্যেকটা শর্ট টার্ম, ইমিডিয়েট টার্ম, মিডিয়েট টার্ম, মিড টার্ম, লং টার্ম, এই প্রসেসে আমার আগাইতে হবে। আদারওয়াইজ আপনি সার্ভাইভ করতে পারবেন না। নাহলে আপনি হবে কি জানেন, আবার আরেকটা কারণ, সরকার সবাইকে এই জাতিকে বা এই ধরনের সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের জায়গা থেকে সরকার সবাইকে সন্তুষ্ট করতে পারবে না। আরো একটি প্রশ্ন আমি রাখতে চাই, সেটি হচ্ছে আপনি বলছেন এই জাতিকে, আমরা কি জাতি হতে পেরেছি? আমরা কি জাতি রাষ্ট্র গঠন করতে পেরেছি? সেটা তো আরেক ডিফারেন্ট আলাপ। এখন ধরেন আপনারা বাঙালি এবং বাংলাদেশি পরিচয় হয়ে যেতে হবে। আমাদের তো সংকটটা ওই জায়গায়, এই জায়গায় আমি তো ওই সংকটের কারণেই তো আমাদের সামনে জুলাই এসেছে, আবারও কিছু একটা আসবে। 10 সেকেন্ড শেষ করি, শুনুন। সবগুলা সংকট যদি আপনি
একীভূত করেন, তাহলে কি হয় জানেন, সব জায়গায় অ্যানথ্রোপোলজিক্যাল প্রবলেম যে দাঁড়াচ্ছে, এবং এটার একটা লং টার্ম, এটা ধরেন আপনি ওই ঐক্যমত কমিশন কিংবা মেডিকেল বোর্ড গঠন করা পসিবল না, এটা একটা লং টার্ম আপনি যেতে হবে, কিন্তু এত বড় লং টার্ম আমরা এফোর্ড করতে পারবো না, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু আমাদের তো স্টার্ট করতে হবে। স্টার্ট করতে হবে, কিন্তু করেননি তো আপনারা কেউ, গত 8 মাস 1.5 বছরে করেননি তো আপনারা। আমরা কি 12 তারিখের পরে করতে পারবো, আপনি বিশ্বাস করেন? আমি এত আশাবাদী মানুষ না, কিন্তু আমি নৈরাশ্যবাদীও না, কিন্তু আমি আশা করি যে মানে বাস্তববাদী তো তাহলে আমি বাস্তবতা, আমি রিয়েলিস্টিক। তা বাস্তববাদী যদি হন তাহলে 12 তারিখের পরে বাস্তবতা কি হবে? বাস্তবতা কি হবে, ধরেন আমি যেটা মনে করি যে অন্তত যারা এটা যদি যাদের ফিলিংস আসছে, আমি ধরেন একজনের প্রতি আমি আশা রাখতে চাই, যে জনাব তারেক রহমান, উনি এখন তারেক বসন্ত চলতেছে, 17 বছর পর আসে, ওনার মধ্যে অনেক চেঞ্জ, ওনার প্রতি অনেকে ইমপ্রেসড, এবং আমি আরো বেশি ইমপ্রেসড হবো। আমি মনে করি যে উনি একটা স্টেটসম্যান হয়ে যাবে, ওনার জন্য একটা বেঞ্চমার্ক বাংলাদেশের ইতিহাসে। জিয়াউর রহমান না, আমি বলি কেন, কারণ হচ্ছে ধরেন আমি আপনাকে একটা দায়িত্ব নিয়ে বলি, আমি গত 3 দিন সেম টক শোতে আমি সেম কথা বলে আসতেছি, আজকে আপনার এখানে বলবো, আমি দায়িত্ব নিয়ে বলি, আপনি 12 তারিখের পরে আমরা অন্য তারেক রহমানকে দেখবো, এবং আমি আপনাকে বলি উনি অনেক কিছু কোরবানি দিবেন। না, অনেক কিছু কোরবানি দিবেন নিশ্চয়ই, এটি শুনতে খুবই ভালো লাগলো, কিন্তু আবার আমরা কাল বানিয়ে ফেলবো না তো? না, কাল বানানোর চেষ্টা করতেছে কিন্তু মিডিয়ারা, মানে এখনই এটা মিডিয়া বানানোর চেষ্টা করতেছে, এটা একটা গোষ্ঠী বানানোর চেষ্টা করতেছে। দেখুন তারেক রহমানকে চা না পানি আগায় দিন ওনার মেয়ে, এটা এটাও নিউজ, এটাও নিউজ, মানে এতে হাস্যকর আর কিছু হতে পারে? এই মুহূর্তে মিডিয়ার দায়িত্ব কি জানেন? দায়িত্ব হচ্ছে না ক্রিটিক করা। তারেক রহমান কোন পলিসিগুলো দিচ্ছে, এটা পজিটিভ ইফেক্ট কি, নেগেটিভ ইফেক্ট কি, এটার বায়োস্ট্যাটিক্যাল ডাটা কি, এটার ফরেনসিক অ্যানালাইসিস কি, এগুলো নিয়ে আলোচনা করবে। ওই তারেক রহমান কোন জুতা পড়ছে, তারেক রহমান হচ্ছে কি ওয়াশরুমে কয় মিনিট ছিল, তারেক রহমান চা খাইছে না পানি খাইছে, চিনি খাইছে নাকি চিনি খায় না, ঘুমাইছে নাকি ঘুমায় না, এগুলো কোনোদিন মিডিয়ার সাংবাদিকতা না। এবং ওনার আশপাশে যে মানুষরা আছে তারা তো এটি পছন্দও করছেন, তারাও তো প্রতিবাদ করছেন না। ইভেন আমি আর একটু দায়িত্ব নিয়ে একটা কথা বলি, ধরেন তারেক রহমান কুমিল্লাতে যে একটা কথা বলছেন, স্বাভাবিক ওনার পক্ষে এত কিছু জানা সম্ভব না, একটা মানুষের পক্ষে অনেক লিমিটেশন আছে ওনার। তারেক রহমান কুমিল্লা গিয়ে উনি বলছেন যে উনি কুমিল্লাতে চিটাগাংয়ের মতো ইপিজেড করতে চায়, বলছে নাকি? 25 বছর আগে কুমিল্লাতে ইপিজেড হয়েছে, তো ওনার আশেপাশের লোকজন ওনাকে কেউ থামাইলেও না, বললেও না, ওনাকে কারা স্ক্রিপ্ট এগুলো লিখে দেয়, কারা ওনাকে চালায় এগুলো, এটা নিয়ে আমার ডাউট আছে। কোনোদিন ওনার সাথে আমার দেখা হলে আমি ওনাকে জিজ্ঞেস করবো প্রশ্নটা। মানে এভাবে করেই তো কাল্ট হয়ে যায়। কাল তো এইভাবে হয়, এবং ধরেন হচ্ছে কি, ধরেন মানুষ ন্যাচারালি মানুষ এটা পছন্দ করে, খোদাতালাও পছন্দ করে যে সবাই খুশি হয়, এটা জেনেটিক্যাল, এটা সবার মধ্যে কম বেশ আছে। আমি তারেক রহমান নিয়ে অনেক কনফিডেন্স, অনেক আশাবাদী, এবং আমি অনেক ইমপ্রেসড, কিন্তু ওনার আশেপাশে সার্কেলটা নিয়ে আমি ইমপ্রেস না। আমি দুঃখিত। কেন দুঃখিত? কারণ হচ্ছে কি, আমি এই যে সমস্যা, তারাও তো অনেক বেশি যোগ্যতা সম্পন্ন মানুষ, আমি যোগ্যতা নিয়ে আমি কাউকে যোগ্যতা নিয়ে কাউকে প্রশ্ন তুলতে চাই না, কারণ আমিও সবচেয়ে যোগ্য না, আমি এটা বলবো না। যোগ্যতা আসলে শেষও নাই। হ্যাঁ, যোগ্যতা এটা কোনো আপনি মাপকাঠি শেষ করতে পারবেন না, এটা হচ্ছে আপেক্ষিক ব্যাপার। তো এটা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলতে চাই না, কিন্তু ইন্টেনশন, দিন শেষে ইন্টেনশন ইজ ম্যাটার। মানে আপনি ডাউট আছে আপনার এখানে? অবশ্যই ডাউট আছে। ডক্টর রাকিব ডাউট প্রকাশ করছেন, আমরা তারেক রহমান ব্যক্তিগতভাবে না, তারেক রহমান না, ডক্টর শফিকুর রহমানও তো প্রধানমন্ত্রী হতে পারেন, বা যে কেউ হতে পারেন, বা নাহিদ ইসলামও তো হতে পারেন প্রধানমন্ত্রী বাংলাদেশের, যে কেউ হতে পারেন, জনগণ যাকে ভোট দেয়। আমরা একটি কথায় ছিলাম যে সংস্কৃতি এবং কাল্ট দুটি কিন্তু একেবারে কাছাকাছি। কাল্টও একটা সংস্কৃতি, এক ধরনের সংস্কৃতি চর্চা কোনো ব্যক্তিকে কাল্ট বানিয়ে ফেলতে পারে, আবার এক ধরনের সংস্কৃতি চর্চা একজন কাল্টকেও জননন্দিত নেতা বানাতে পারে। আমাদের কোন জায়গাটায় গ্যাপ, কোন জায়গাটায় আমাদের ফোকাস করা অনেক বেশি জরুরি? আমি এটাকে অ্যানথ্রোপোলজিক্যাল সমস্যা ঠিক মনে করব না, হাইব্রিডটি আমাদের সংস্কৃতির একটা অংশ, এবং এটি আমাদের বাংলাদেশের জন্য একক না, এটি আপনি পুরো যদি দক্ষিণ এশিয়া কিংবা আপনি যে কোনো জায়গাতে, যেসব জায়গাতে মূলত উপনিবেশ ছিল, এবং সব থেকে আমাদের ট্র্যাজেডিটাই হচ্ছে আমাদের 200 বছরের অধিক সময় উপনিবেশ শাসন ছিল, আমরা সেটাকে একেবারেই ইগনোর করে কখনোই সংস্কৃতি নিয়ে আলাপ করতে পারবো না, রাজনৈতিক সংস্কৃতি নিয়ে আলাপ করতে পারবো না, কারণ আমাদের পুরো মডেল থেকে শুরু করে রাষ্ট্র গঠন প্রক্রিয়া, এমনকি আমরা নিজেদের সম্পর্কে নিজেরা কি মনে করি, এই ধারণাগুলো আমাদের সেই উপনিবেশিক শাসনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ফলে আমরা যখন সংস্কৃতি এবং অ্যানথ্রোপোলজি নিয়ে আলাপ করব, আমাদের অবশ্যই উপনিবেশিক সেই রিয়ালিটিটাকে অ্যাকনলেজ করে সেটার ব্যাপারে আমাদের একটা রেসপন্স ফর্মুলেট করতে হবে। আমি একটু বিরোধিতা করি, 200 বছর আমরা উপনিবেশিক শাসনে ছিলাম বলে বা শোষণে ছিলাম বলে আমাদের আরো 200 বছর লাগবে এখান থেকে বের হতে, বিষয়টা তো এরকম না। কিন্তু আপনাকে সেটা রাজনৈতিক, আপনি মনে করেন দীর্ঘদিন কারাগারে বন্দী থাকার পর আপনার ধরেন 10 বছর কারাগারে ছিলেন, কারাগার থেকে বের হতে আরো 10 বছর লাগবে, এটি আবার আমি মানি না। না, অবশ্যই না, কিন্তু সিদ্ধান্ত নিলেই বের হওয়া যায়। এই সিদ্ধান্তটা যে নিতে হবে, সেই সিদ্ধান্তটা কারা গ্রহণ করবে, সেটি তো রাজনীতিকদের দায়িত্ব। আপনি কি বাংলাদেশের রাজনীতির মধ্যে দেখেছেন যে আমাদের যে ঔপনিবেশিক যে সাংস্কৃতিক চর্চা এবং যে রাষ্ট্রীয় চর্চাগুলো রয়েছে, সেগুলোর ব্যাপারে কোনো রাজনৈতিক দলের কোনো এজেন্ডার মধ্যে কিছু লেখা আছে? আপনি আমাকে বলতে পারবেন? সেই সংস্কৃতি বোঝেন? তারা বুঝবেন, তারা যদি নাই বোঝেন তাহলে তো তাদের রাজনীতি করারই কোনো অধিকার নাই। আপনি রাজনীতি, যাদের রাজনীতি করার অধিকার নাই তাদের হাতে রাজনীতি যাবার কারণেই তো জুলাই অভ্যুত্থান হয়েছে, এখন জুলাইয়ের রক্তাক্ত জুলাই এসেছে, যাদের কারণে জুলাই এসেছে, যারা জুলাইয়ের
এখানে যারা আন্দোলন করেছে তাদের কারণে কিন্তু জুলাই হয়নি। Absolutely. যারা 15 বছর বা একদম। তারও বেশি সময় ধরে রাষ্ট্রের ক্ষমতাকে কক্ষিগত করেছিল তাদের কারণেই তো জুলাই। সুতরাং তারা হয়তো এই সংস্কৃতিটি বোঝে না, কিন্তু জুলাই যদি আমাদেরকে শিক্ষা দেয় তাহলে তো ওই শিক্ষাটাই দেওয়া উচিত যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা কেমন হওয়া উচিত। সেই জায়গায় তো রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্যই চেষ্টা করার দরকার ছিল। কোনটা রাস্তা হবে, কোনটা ব্রিজ হবে, সেটি তো পরিবর্তন অনেক বেশি জরুরি না। মানসিকতা বদলালে তো আমার শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে, তাই না? আমি কিন্তু সেইটাই তখনই বলছি। প্রসঙ্গটা চলে আসে, এটা তো আসলে শিক্ষার ব্যাপার, তাই না? আমরা বলছি যে আমরা জুলাই থেকে শিক্ষা নিয়েছি, কিন্তু আমি প্রশ্ন করবো যে আমরা কি আসলেই জুলাই থেকে শিক্ষা নিয়েছি, এবং জুলাই থেকে যদি শিক্ষা নিয়ে থাকি কারা নিয়েছে এবং কারা নেয়নি? ফলে সেটি আমাদের একটা মানে কেউ বিবেচনার দেখেছে গুরুত্বপূর্ণ জুলাই জায়গা। রক্ত, জুলাই কেউ রক্ত দেখছে, কেউ মৃত্যু দেখছে। জুলাই থেকে কে কোন শিক্ষাটা নিচ্ছে সেটি তো আসলে আমাদের জন্য ডিফাইন করাটা খুবই মুশকিলের জায়গা, কারণ আমরা এই জায়গাতেই সব থেকে বড় কিন্তু হোঁচটটা জুলাইতে খাচ্ছি। সম্ভাবনার দুয়ার খুলেছে, এটি এতে কোনো নিঃসন্দেহ। সন্দেহ আমি নাই। একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে কি রিজিকের মালিক আল্লাহ, জুলাই মাত্র উসিলা। উসিলা তো বাংলাদেশকে পরিবর্তন বদলানোরও উসিলা হতে পারে, হতে পারতো, কিন্তু এটা তো ব্যক্তি উসিলা। পারতো, মানে এখন আর পারবে না। না, আমি এরকম একদমই মনে করি না, নিশ্চয়ই পারবে, এবং পারার অনেক সুযোগ এখনো রয়েছে। এই 12 দিনের সুযোগ আছে আপনি মনে করেন? 12 দিনে হয়তো সুযোগ নাই, কিন্তু দুনিয়া বদলানো 10 দিনও আমরা দেখেছি এই দুনিয়াতেই, তাই না? ফলে এটি কোনো কিছুই অসম্ভব না। মানে আমরা যদি ইতিহাসের দিকেও তাকাই, আমাদের ওই সম্ভাবনার জায়গাটাই দুনিয়া বারবার বদলানো, হাজির আবার হয়। দুনিয়া কিন্তু কাঁপানোও ছিল। কাঁপানো, ধ্বংস হতে পারে 10 দিনে, অনেক কিছুই করতে পারে, কিন্তু আমি বলছি যে পসিবিলিটিটা আছে, সেটাকে আমাদেরকে অ্যাকনলেজ করতে হবে, যে Exactly. সম্ভাবনাটা সবসময়ই থাকে। এবং রাজনৈতিক ময়দানে কেউ জুলাই হবে তাও ভাবিনি, হয়েছে তো ভবিষ্যতে অনেক কিছু বদলাতেই পারে। আমরা এটাকে ভবিষ্যতে তো আবারও জুলাই অবশ্যম্ভাবী হতে পারে। হওয়াটাই আমি মনে করি যে ইতিবাচক, কারণ আমরা যে কোনো রকমের একটা জগদ্দল পাথরের মতন কোনো একটা কিছু চেপে বসলে সেটাকে হটানোর দায়িত্ব জনগণের উপরেই বর্তায়, এবং জনগণ সেই তার দায়িত্বটা পালন করবে, এটি আমি মনে করি এবং সেটি দৃঢ়ভাবে আমি বিশ্বাসও করি। কিন্তু যেটি আমাদের দায়িত্ব, আমরা যারা মিডিয়াতে কাজ করি, যারা শিক্ষা গবেষণার কাজগুলো করি, যারা রাজনৈতিক ময়দানে বিভিন্ন বুদ্ধিবৃত্তিক কাজগুলো করি, তাদের দায়িত্ব হচ্ছে যে জিনিসটাকে একটা সঠিক দিকে পরিচালিত করার জন্য বারবার প্রশ্নগুলো তুলে যাওয়া, বারবার এই বয়ানগুলোকে সেই হাজির প্রশ্ন রাখা। করার সুযোগ 12 তারিখের পরে পাবেন, আপনি সাহস পাবেন। আপনার কাউকে না কাউকে তো সাহস নিতেই হবে, রিস্ক নিতেই হবে আপনাকে। সাহস ঝুঁকি ছাড়া নিলেই তো আপনি- আবার জুলাই চলে আসে। জুলাই তো ভালো, যারা সাহস করে কাজটা করেছে তাদের জন্য তো জুলাই একটা ইতিবাচক জায়গা। কত মরবে বলেন, কতবার মরা যায়? কতবার রক্ত দেওয়া যায়? আর কত রক্ত দিব বলেন? রক্ত তো দিতে হবেই আপনাকে, কারণ আপনি যদি আর কত সত্যিকার অশ্রু অর্থে- জড়ালে তুমি তাকে বলবে কান্না? আমাদের ফান্ডামেন্টাল অনেক কিছু পরিবর্তন হয়, যেমন আপনি একটা কথা বললেন না, যে এই যে আমরা ইকুইটি নিয়ে আলাপ করছিলাম, এখন টু ইচ অ্যাকর্ডিং টু ইটস হিজ অর হিজ হার নিডস, এইটা তো আসলে আমাদের বর্তমান অর্থনীতির মোটোই না। তো আপনি এরকম এটা হওয়া একটা উচিত। আপনি এরকম অর্থনৈতিক ব্যবস্থা রেখে এটা হওয়া উচিত আমরা বলছি বটে। এখন এটা ধর মার্কসিস্ট তাত্ত্বিক একটা বয়ান, মার্কসের সরাসরি মুখের কথাই হচ্ছে টু ইচ অ্যাকর্ডিং টু ইটস নিডস, কিন্তু আপনি সবকিছু আপনার চিন্তা চেতনা নীতি অর্থনৈতিক যেই মাপকাঠি পরিকল্পনা সবগুলো আপনি করবেন পুঁজিবাদী কায়দায়, না, এটা তাহলে পুঁজিবাদী না। দাবি করলে তো হবে না না, যে আমি আপনি পুঁজিবাদী এটা কায়দায় যাচ্ছি চান, না। অথচ এটা বর্তমানে বিদ্যমান আছে এবং আমরা সেই না, ব্যবস্থাটাকে আমি শক্তিশালী করছি। পুজো যাচ্ছি। আমি একটু আপনাকে বলি, আমি একজন ডক্টর, তা আমি ন্যাশনাল হেলথ সার্ভিসেরটা আমি জানি, ধরেন ইউকের, এটা আমরা এখন অনেক রাজনৈতিক দল এটাকে এজেন্ডা হিসেবে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। এখন ধরেন ওখানেও কিন্তু সেম কথা বলা হচ্ছে। ধরেন আমি তো এটাকে এই উদাহরণটা এই কারণে টানলাম, ধরেন আপনার আমার ডিজিজ সেম হলো, ডোজ কিন্তু সেম হবে না, না, এটা ফ্রিকোয়েন্সি সেম হবে না। তো এই কারণে হচ্ছে ধরেন এইটা পুঁজিবাদী কাজের জন্য বলতেছি না যে সবাই ভূমির মালিক, এটা সবাই প্রয়োজন অনুযায়ী এটা প্রয়োজন অনুযায়ী যোগান। ধরেন হ্যাঁ, ধরেন আমার ঢাকায় যে বাজেট, সেই বাজেট হচ্ছে কুড়িগ্রাম হবে না, কুড়িগ্রামে আরটু বেশি বাজেট দিতে হবে, কারণ ওখানে একটু এটাকে আমরা কোটা হিসেবে নিচ্ছি না। এটা হচ্ছে আমার আমি এটাই এটাই ন্যায্যতা। অ্যাড্রেস করি। এটাই ন্যায্যতা। আপনি যুক্তরাষ্ট্রের উদাহরণ দিলেন, আমি পুরো ইউরোপের উদাহরণই দিই। ইউরোপে তো সোশ্যাল ডেমোক্রেসি চলে, ইউরোপে সোশ্যাল ডেমোক্রেসির একটা সাকসেসফুল প্রজেক্ট হিসেবে ইমপ্লিমেন্টেড হয়েছে, Right, এবং তার exactly. কারণ হচ্ছে তাদেরকে দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, জার্মান নাৎসিবাদীদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, অনেকগুলো রিপাবলিকের মধ্যে দিয়ে যাচ্ছে। স্পেনে লড়াই করতে হয়েছে, ইতালিতে লড়াই করতে হয়েছে। ফলে ফ্রান্সে। তারা কিন্তু জানে যে তারা কিসের বিরুদ্ধে লড়াই করেছে দীর্ঘ সময় ধরে, এবং তাতে তাদের সব থেকে স্ট্রংগেস্ট মিত্রই ছিল বিভিন্ন রকমের সোশ্যালিস্ট ফোর্সেস গুলো। ফলে ইউরোপের ক্ষেত্রে তাদের রাষ্ট্রীয় নীতি পরিবর্তনের ক্ষেত্রে সোশ্যালিস্টদের একটা সরাসরি ভূমিকা আছে, যেটা আমরা প্রায় ইগনোর করে যাই। কিন্তু Exactly. বাংলাদেশের ক্ষেত্রে কি তাই ঘটনা? বাংলাদেশে আপনার কাছে বাম একটা গালি। হ্যাঁ, সেটাই। আমকে গালিতে নিয়েছি আমরা, Exact. ধর্মকেও আমরা উগ্রবাদী নিয়ে উগ্রপন্থার গেছি, জায়গায় মৌলবাদী নিয়ে নিয়ে গেছি। গেছি। এটাই তো আমাদের সংস্কৃতির স্খলন। এই জায়গাটি নিয়েই কিন্তু আমাদের আগামী দিনের রাজনীতি করতে হবে। যারা রাজনীতি করছেন তাদেরকে চর্চা করতে হবে এবং তাদেরকে পরিশীলিত বা সমৃদ্ধ একটা জায়গায় নিতে হবে। ডক্টর রাকিব, এই মুহূর্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলছে, 12 তারিখে ভোট, আর 10 দিন পরে ভোট অনুষ্ঠিত হবে। এই ভোটে আমরা দেখছি প্রচার প্রচারণায় নানান রকমের বদলে ফেলার প্রস্তাবনা বা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে ভোটারদের দ্বারে দ্বারে। তার চেয়ে বরং যে ভোটের পরে কে লুট করবেন বা কে লুট করবেন না এটি না বলে কোন কোন এলাকায় কি কি সমস্যা আছে ওই এলাকার জনপ্রতিনিধি গিয়ে ওই এলাকায় ছোট্ট একটি বোর্ডে লিখে দিয়ে আসবেন যে এই সমস্যাগুলো এই জায়গায় আছে, যদি আমরা নির্বাচিত হতে পারি এই সমস্যাগুলো আমরা সমাধান করব। এটি হলে ভালো হয় না? সেটি তো বলছেন না। কেউ বলছেন যে তারেক রহমান
দিনাজপুর নিয়ে ভাবছেন, তারেক রহমান গাজীপুর নিয়ে ভাবছেন। আরে ভাই, তারেক রহমান তো গোটা জাতি নিয়ে ভাববেন, ঠিক আছে, কিন্তু আপনি আপনার এলাকায় কি ভাবছেন বোর্ডে সিটিজেন চার্টার আকারে দিয়ে দেন, সেটি বেটার হয় না? আপনি কি বলেন? আমাদের যে এমপিদের কাজ কিন্তু লোকাল একটা ব্রিজ করা না না না, এমপিরা যে তিনি পার্লামেন্টে তুলবেন, পলিসি মেক করবেন, এক্স্যাক্টলি পলিসি, এটা ইমপ্লিমেন্ট করবেন তো লোকাল গভর্নমেন্ট, তার স্থানীয় সরকার। এখন হচ্ছে ধরেন আমাদের এই জায়গাটা থাকা উচিত, কিন্তু এখন দেখুন আমরা কোন জায়গায় চলে যাচ্ছি, সে কতটুকু খারাপ এটাকে আমরা প্রমাণিত হচ্ছে, সে খারাপ, তারপর হচ্ছে তাকে ছাড়িয়ে যাওয়ার একটা প্রবণতা খারাপের দিক থেকে। দেখুন এই জায়গাটা যদি আপনি ধরেন, একটা কথা আছে না যে আপনি যদি প্রথমে বিশ্ব বদলাতে চান, আগে নিজেকে বদলাতে হবে। এখন এই পলিটিশিয়ান 300 জন এমপি যে আসবে, 300 জনও তো আসবে, যে দলই হোক না কেন 300 জন তো আসবে, তারা কি নিজেদেরকে বদলাতে পারবে? যদি বদলাতে পারতোই তাহলে 45 জন ঋণ খেলাপি কীভাবে থাকে? তারপরে 22 জন দ্বৈত নাগরিকত্ব কেন ওরা উল্টো করতে পারেনি? এই প্রশ্নগুলো আমি করতে পারবো না? ভ্যালিড কোশ্চেন, উত্তর দিতে পারবেন? ওরা দিতে পারবে? পার্টি দিতে পারবে? কারো কাছে কোনো উত্তর নাই। এই উত্তর না থাকার কারণে কাল তৈরি হয়, ফেসিবাদ তৈরি হয়, সব কিছু তৈরি হয়। উত্তরটা জারি রাখেন এবং এই প্রতিবাদটা জারি রাখেন, এবং যদি নিজেরা বড় যাতে না হয়, এবং নিজেদের মধ্যে গার্ডস ফিলিংস বলে আমরা এটাকে, গার্ডস ফিলিংস, এই গার্ডস ফিলিংস ফ্রম দ্য কোর অফ দ্য হার্ট, এটা যদি আপনি এনশিওর না করতে পারেন, দিন শেষে কেউ সাস্টেন করতে পারবে না। আপনি কেউ সাস্টেন করতে পারবেন না, আপনার টাইম শেষ। জিওপলিটিক্যাল অনেক গেম এখানে আছে, প্রতিবার আপনার এখানে বলে যাই, অনেক গেম আছে। এখন এই গেম উত্তরাতে হতে হলে আমাদের সবাইকে একটা ন্যাশনাল একটা ক্রাইসিস মুভমেন্টের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, এবং এটা যদি না করতে পারি তাহলে আমাদের কপালে সত্যি দুর্গতি আছে, মানে ক্রাইসিস ফেস করতে হবে আমাদের। এক্স্যাক্টলি, অনেক ক্রাইসিস আছে আপনার সামনে। আপনি ভালো থাকলেও ক্রাইসিস অনেক আছে, কিন্তু ক্রাইসিসগুলো ফেস করার জন্য আপনাকে সেই ইন্টেনশন, গুড উইল, এবং আপনাকে বুঝতে হবে, জানতে হবে। আপনি না বুঝেন তাহলে আপনার সারাদিন বুঝে লাভ নেই, কারণ যে ঘুমের বান করে থাকে তাকে সারাদিন জাগানো যাবে না। জি শ্যাম। আমি মনে করি যে বাংলাদেশের ক্ষেত্রে অবশ্যই মানে নীতি পর্যায়ে বা নীতি নির্ধারণ করার, মানে আমাদের তো পোস্ট আসলে লিগাল একটা পোস্ট, মানে এমপি বলতে আমরা যা বুঝি আর কি, মেম্বার অফ দি পার্লামেন্ট। কিন্তু সেই নীতি নির্ধারণী জায়গা ছাড়াও তিনি যেহেতু আসলে আঞ্চলিক পর্যায়ে রাজনীতি করছেন এক ধরনের একটা ওয়েলফেয়ার ডেলিভার করার জন্য, আমি মনে করি সেখানেও তার অ্যাকাউন্টেবল থাকা উচিত, যেটা আমরা আমাদের এমপিদের ক্ষেত্রে দেখি না। মানে নীতি নির্ধারণী পোস্ট বটে, কিন্তু তিনি আসলে তার নির্বাচনের এজেন্ডাতে কিন্তু নিয়ে আসছেন কেবলমাত্র তিনি তার এলাকায় কী কী উন্নয়ন করবেন, এলাকার মানুষের জনজীবনে কী পরিবর্তন ঘটবে, এবং সেই ক্ষমতা কিন্তু তিনি প্রাপ্ত হন। সেই ক্ষমতা যে তার একদম নাই, ব্যাপারটা কিন্তু তেমন না। ফলে আমি মনে করি যে সেই জায়গাতে একটা অ্যাকাউন্টেবিলিটিটা রাখার ব্যবস্থা থাকা উচিত, এবং যেটি আপনি বললেন যে সিটিজেন চার্টার আকারে অবশ্যই আমি মনে করি সেটাও রাখা উচিত, কারণ লোকাল গভর্নমেন্টের সঙ্গে এলাকার এমপিদের সম্পর্ক কি সেটি তো আমাদের কারো কাছেই অজানা নয়। এমনকি এলাকার ডিসি থেকে শুরু করে এসপি, তাদের সঙ্গে তো এমপি সরাসরি এক ধরনের সিদ্ধান্তমূলক অবস্থানে তারা কোনো একটা কাজ করতে গেলেও তার পরামর্শ গ্রহণ করতে হন। এই দায়িত্ব তো তার সামাজিকভাবে প্রাপ্ত তিনি, আমি হয়তোবা আইনিভাবে তিনি প্রাপ্ত না, কিন্তু সামাজিকভাবে দায়িত্ব তিনি প্রাপ্ত। সেটাকে আমাদের একটা অ্যাকাউন্টেবল মেকানিজমের মধ্যে অবশ্যই নিয়ে আসার প্রয়োজন রয়েছে, নাহলে কিন্তু আমি কখনো এটাকে সুরাহা করতে পারবো না। আমি তো ধরতে পারবো না, নাগরিক আমি জানি না উনি কি করবেন। উনি আইন করবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু উনি আমার কাছে বলছেন যে উনি আমার এলাকার এই কাজগুলো করবেন, আমার আইনের ট্রান্সলেশনটা হবে ওয়েলফেয়ারের মাধ্যমে। কাজগুলো করেন না তো, ওই সমস্যাগুলো সমাধানের জন্য তিনি একদমই দায়িত্বপ্রাপ্ত, মানে কথা বলবেন একদমই। ফলে এই যে তিনি পরবর্তীতে কথা বলছেন কিনা সেটি নিশ্চয়তা দেওয়া আসলে আমাদেরই জন্য প্রয়োজন, যে তিনি আসলে এলাকার একটা রাস্তার কাজ হচ্ছে সেখানে ইটে ভেজাল আছে কিনা, এটুকু দেখাও দায়িত্ব আমি মনে করি এমপির আছে। 5 টাকার ইট 50 টাকা কিনছে কিনা সেটা একদম। ফলে যেহেতু আমাদের সামনে নির্বাচন আসছে, ফলে নিশ্চয়ই আমার মনে হয় যে নির্বাচন আমরা কি আসলে ডক্টর রাকিব বললে আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ সামনে, অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে, আসলে কি তাই? চ্যালেঞ্জ অবশ্যই আছে, কিন্তু আমি মনে করি আমাদের অনেক চ্যালেঞ্জ কি এখন নাই? চ্যালেঞ্জ সবসময়ই থাকবে, কিন্তু আমি মনে করি যে আমাদের সমাধানেরও পথ সবসময় খোলা আছে। অনেক কিছুই খুবই সহজ সমাধান রয়েছে, কিন্তু আমি সমাধানের পথে হাঁটবো কিনা সেটি হচ্ছে প্রশ্ন। কিন্তু যেহেতু আপনি হাঁটতে চান না, অনেক রাজনীতিবিদরা তাদেরকে ঘাড়ে ধরে সমাধানের পথে হাঁটানোর দায়িত্বটা আমাদের। আমরা আমাদের দায়িত্বটুকু পালন করছি কিনা সেটির প্রশ্নটা আমাদের নিজেদেরকে করতে হবে। অবশ্যই মিডিয়া দায়িত্ব রয়েছে, এবং মিডিয়া বাংলাদেশের ক্ষেত্রে মিডিয়াকে আমি কখনোই প্রচার মিডিয়া না হয়ে যায়। আমাদের তো প্রচার সর্বস্বই দেখতে পাচ্ছি, আপনি কাউকে ওঠাচ্ছেন, কাউকে নামাচ্ছেন, কাউকে ভাইরাল করছেন, কাউকে করছেন না। একদমই বাংলাদেশের মিডিয়া আসলে মানে এখন আর যেহেতু স্টেট নাই আমাদের, ফলে স্টেট মিডিয়াই হয়ে গেছে। জি, ধন্যবাদ অলিও শান আপনাকে, ধন্যবাদ ডক্টর রাকিব, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন এক পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চাই স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।